26-এ বিশাল একটা আয়োজন হবে আপনাদের বলে রাখি। তাতে লেফট ফ্রন্ট এবং কংগ্রেসকে আশা করছি থাকবে। যত ছোট বড় রাজনৈতিক দল আছে, সামাজিক দল আছে, সামাজিক সংগঠন আছে, তাদেরকে ঐক্যবদ্ধ করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। পৃথিবীর বৃহত্তম লিখিত সংবিধান ভারতবর্ষ, আমাদের দেশে দুর্ভাগ্য সংবিধান পরিচালনার দায়িত্ব যাদের হাতে আমরা দিয়েছি, সেই রাজ্য সরকারগুলো বা কেন্দ্র সরকার, তারা ঠিকমতো চালাতে পারছে না। তারা বিভিন্ন সময়ে সাংবিধানিক যে অধিকারগুলো আছে নাগরিকের, সেগুলোকে হরণ করছে বা এমন কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসছে যে অ্যামেন্ডমেন্টের দ্বারাই মানুষের অধিকার হরণ হচ্ছে। সেই জন্য আজকে আমাদের চ্যালেঞ্জ আমাদের কাছে সংবিধানকে রক্ষা করা। সংবিধানকে রক্ষা করতে পারলেই দেশ রক্ষা হবে, আর দেশ রক্ষা করতে হলেই আগামী প্রজন্ম অন্তত বাঁচবে। সেই জন্য আজকে আমাদের এই কনভেনশন ছিল। বিভিন্ন রাজনৈতিক সামাজিক বিভিন্ন স্তরের মানুষজন আজকে উপস্থিত হয়েছে আমাদের এই কনভেনশনে। পরপর দুজন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে আসলেন এবং রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার দুজনের উপরে কাদা ছড়াছড়ি করলেন, কিন্তু উন্নতির কোনো প্রকল্প কোনো কথা তারা বললেন। তারা তো এটা চাইছে, এই বাইনারি তৈরি করবে। তারা যে সম্পূর্ণরূপে কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার ব্যর্থ হয়েছে মানুষকে তার নাগরিক পরিষেবা দিতে, এই ব্যর্থতার দায় ঢাকার জন্য কি করতে হবে? এই ধরনের কাদা ছড়াছড়ি করতে হবে। আর মানুষ দেখবেন এখন এমন জায়গায় আমাদেরকে পৌঁছে দিয়েছে এই মিডিয়ার একটা অংশ, এগুলো আমাদের কাছে রোমাঞ্চক হয়। কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে যে মোদিজি আসলেন আলিপুরদুয়ারে, কেন ওখানে একটা এইমসের ঘোষণা করলেন না? কেন সেন্ট্রাল ইউনিভার্সিটির কথা বললেন না? কেন হেলথ ফ্যাসিলিটির কথা বললেন না? কেন চা বাগান সেন্ট্রাল অ্যাক্ট, কিন্তু টি অ্যাক্ট হচ্ছে সেন্ট্রালের কন্ট্রোলে, টি অ্যাক্ট অনুযায়ী কেন ওখানে টি গার্ডেনের ওয়ার্কার্সরা পাচ্ছে না? কেন ওদের মিনিমাম ওয়েজেসটা ঠিক হচ্ছে না? এই নিয়ে চর্চা হলো না। আর মুখ্যমন্ত্রী তার প্রধানমন্ত্রী ফ্যামিলি সিঁদুর হ্যান্ড নিয়ে এইসব গল্পতেই ব্যস্ত হয়ে গেল। রোমাঞ্চক নিয়ে আমরা ব্যস্ত হয়েছি, কিন্তু প্রকৃত অর্থে আমাদের হওয়া দরকার। কেন প্রতিটা জেলায় একটা করে পিজি আরজি করার মতো বড় হসপিটাল পাচ্ছে না? এই নিয়ে চর্চা হচ্ছে না। কেন আজকে সরকারি স্কুলগুলো বন্ধ হতে চলেছে? তা নিয়ে কোনো চর্চা হচ্ছে না। আমরা মানুষের নাগরিক অধিকার নিয়ে সোচ্চার হচ্ছে। অমিত শাহ বলছে অবৈধ অনুপ্রবেশকারী ঢুকছে এখানে, তাহলে অমিত শাহকে তো প্রথম জবাব দিতে হবে। অবৈধভাবে কোনো মানুষ যদি আমাদের ভারতবর্ষে ঢুকে, তার জন্য প্রথম দায়ভার থাকবে স্বরাষ্ট্র দপ্তরের সেন্টার, কারণ তাদের আন্ডারে আছে, ওখানে কাউকে ঢুকতে দেওয়া যাবে না। তারা ব্যর্থ, এই দায়ভার তাকে নিতে বলুন। আজকে যে কনভেনশন হলো দেখি 26-এর প্রস্তুতি, 26-এর প্রস্তুতি অনেক সময় আছে, মানে হবে আগামীতে। এখন এটা পলিটিক্যালি ওরকমভাবে নেবেন না। তবে হ্যাঁ, তখন প্রতিটা প্রোগ্রামই আমরা রাজনীতির সাথে যেতে যুক্ত আগামীর পদক্ষেপের জন্য। 26-এ বিশাল একটা আয়োজন হবে আপনাদের বলে রাখি। তাতে লেফট ফ্রন্ট এবং কংগ্রেসকে আশা করছি থাকবে। যত ছোট বড় রাজনৈতিক দল আছে, সামাজিক দল আছে, সামাজিক সংগঠন আছে, তাদেরকে ঐক্যবদ্ধ করে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই হবে। অমিত শাহ বাংলায় এসে বলছেন নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর করে এসেছে। নরেন্দ্র মোদী গিয়ে জেট ফ্লাইট উড়ালো, ফাইটার জেট উড়ে আছে, উড়িয়ে ওখানে গেলেও পাকিস্তানে গিয়ে ওদের জঙ্গি ঘাঁটিগুলো উড়িয়ে দিয়ে আসলো। গেল আমাদের সেনারা, লড়াই করলো ঝন্টু আলীরা, লড়াই করলো কর্নেল ভূমিকা সিং এর এবং লেফট ওয়ান আপনার কর্নেল সোফিয়া কুরেশি, ভূমিকা সিং এরা লড়াই দিল। আর ক্রেডিট তো আমাকে নিতেই হবে ভাই, এই অবস্থা। ওটা প্রিন্সিপাল অ্যাক্ট 1995-এর 107 সেকশন ছিল, সেটাকে অমিট করে দিল। তারপরে ওয়াকফ সম্পত্তি এবার বেদখল করার সব থেকে বড় সুযোগ করে দিল। তো এই ধরনের একাধিক জায়গা আছে। এই নিয়ে আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমাদের লড়াই গণতান্ত্রিক প্রক্রিয়া চালাচ্ছি। অনেকে চালাচ্ছেন, অনেকে সাধুবাদ জানায় যারা চালাচ্ছেন। তবে আমাদেরকে এটা নিয়ে আরো বেশি বেশি চর্চা করতে হবে। এটা শুধু ব্যাপারটা মুসলিম ধর্মীয় ব্যাপার নয়, এটা মুসলিম ধর্মীয় ব্যাপার হিসাবে যদি মুসলমানরাই লড়াই করবে, সংগ্রাম করবে, এটা নয়। এটা একটা আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে যাদের আছে, সেটাকে আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি। ঠিক অপোজিট সাইডে ভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা আছে, তাদেরকেও আহ্বান করছি আমি, যেটা মাদ্রাসা মসজিদে শুধুমাত্র জায়গা কেড়ে নেওয়া হচ্ছে না। আমি এখানে বক্তব্য নিশ্চিত দিয়েছে যে আমরা নাগরিক হিসাবে এক নাগরিকের অধিকার হনন করা হচ্ছে, অপর নাগরিক নিশ্চিতভাবে দায়িত্বশীল নাগরিক, সে চুপ করে বসে থাকতে পারবে না। সে নিশ্চিতভাবে নাগরিক অধিকার রক্ষার স্বার্থে সেও প্রতিবাদে সামিল হবে। এবং যাতে প্রতিবাদে সামিল হয়, সে প্রতিবাদে সামিল হয়ে অস্বস্তিকর পরিবেশ না তার জন্য হয়, আমরা আমাদের পক্ষ থেকে, আমাদের মতো যারা সংগঠন আছে তাদের পক্ষ থেকে বারবার করে ঘোষণা দিচ্ছি, আমরা এই প্রতিবাদে কোনো ধর্মীয় স্লোগান থেকে শুরু করে অন্য এমন কথাবার্তা না হয়ে যায় যাতে আমার পাশে দাঁড়িয়ে অন্যজনের প্রতিবাদ করতে অস্বচ্ছন্দ বোধ করে। যাতে স্বচ্ছন্দ বোধ করে, তার জন্য সেই পরিবেশ তৈরি করার জন্য আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি।
এখন শুধু দরকার আপনাদের সর্বসম্মতভাবে আমাদের সাথ দিও, আমাদের মিন্স নাগরিকের সাথ দিও। আর নাগরিকের জন্যই সাথ দিতে হবে। আজকে সংবিধানের উপরে আঘাত আসছে, 14, 15, 25, 26, 29, 300 ক এই ধরনের একাধিক আর্টিকেলের ওপরে, অনুচ্ছেদের ওপরে আঘাত আসছে। এটাকে রক্ষা আমাদের করতে হবে। এতদিন পর্যন্ত ওয়াকফ সম্পত্তি নিয়ে কোনো বিবাদ হলে ওয়াকফ ট্রাইব্যুনালের সেটা সমাধান করত, আর আমরা এখন দেখছি তার থেকে বেশি পাওয়ার কেড়ে নিয়ে ডিস্ট্রিক্ট কালেক্টরের হাতে দিচ্ছে। এতদিন চলতো এটা জুডিশিয়াল মাইন্ডে, এটা ওয়াকফ না ওয়াকফ না, আর এখন অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড হয়ে যাচ্ছে। আর একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিস্ট্রিক্ট কালেক্টরের কতটা দম, আমি অন রেকর্ড বলছি, সেটা আমাদের থেকে ভালো কেউ জানবে না। দক্ষিণ 24 পরগনা জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে ভোট পরবর্তী হিংসাতে আমরা গিয়েছিলাম, পুজোর দোহাই দিয়ে, ঈদের দোহাই দিয়ে, যাতে আমরা সংযুক্ত মোর্চার সিপিএমের শ্রমিক লাহিড়ী স্যারের নেতৃত্বে আমরা গিয়েছিলাম, পুজোর দোহাই দিয়ে যাতে অন্তত মানুষগুলোকে বাড়িতে পৌঁছে দিতে পারি। তখন একজন ম্যাডাম ছিলেন যে ম্যাডাম ঈদ আসছে, অন্তত এদেরকে বাড়ির পৌঁছানোর ব্যবস্থা করুন, ম্যাডাম পুজো আসছে, এদেরকে বাড়ির পৌঁছানোর ব্যবস্থা করুন। আচ্ছা দেখছি যে ডিস্ট্রিক্ট কালেক্টরের, আমি অন রেকর্ড বলছি, আমি দায়িত্ব নিয়ে বলছি, যে ডিস্ট্রিক্ট কালেক্টরের শাসক দলের নেতাদের গুন্ডাদের অত্যাচারের শিকার হয়ে মানুষ বাড়ি ছাড়া হচ্ছে, বাড়ি ফেরানোর ক্ষমতা নেই, সেই ডিস্ট্রিক্ট কালেক্টর কোনটা সরকারি জায়গা আর কোনটা ওয়াকফের জায়গা সেটা ডিসাইড করার ক্ষমতা কতটা আছে সেটা প্রশ্ন থেকে যাচ্ছে। ওই জন্য আমরা বিরোধিতা করছি। সংখ্যায় কম, দাবি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু যুক্তির কাছে তো পারছে না। আমরা দেখছিলাম আমাদের যারা লেফট ফ্রন্ট সহ যাদের কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বিভিন্ন রাজনৈতিক দলের এমপিরা যারা বক্তব্য দিচ্ছিল, দাঁড়াতে পারেনি তাদের যুক্তি তর্কের কাছে। আর কতক্ষণ বাকি আছে? না না, সবার জন্য সমান টাইম। हमारा सबका प्यारा कन्हैया साहब का भी ताकीर सुनने ये लोग आए हैं। हमारा सीनियर लीडर है मोहम्मद सलीम साहब, इनका भी ताकीर अभी बाकी है। তো আমরা এই জনের বিরোধিতা করছি, কিন্তু একটা কথা আমাদের বারবার মনে রাখতে হবে যে এটা যে যুক্তি দিয়ে আমাদের সমাজের বৃহত্তর অংশে যারা বসবাস করে, সেটা হিন্দু সমাজ, সেই সমাজের মানুষকে একটা বিভ্রান্তের মধ্যে ফেলার চেষ্টা করছে। এটাই যে ওয়াকফ বোর্ড নাকি যেখানে দাঁড়াবে সেটা নাকি ওয়াকফের হয়ে যাবে। এই মৌলালী যুব কেন্দ্রে দাঁড়িয়ে যদি বলে এটা ওয়াকফ, এটা ওয়াকফের হয়ে যাবে। শিয়ালদাহ স্টেশনে দাঁড়িয়ে বললে নাকি ওয়াকফের হয়ে যাবে। যেখানে ওয়াকফ বোর্ড দাঁড়িয়ে বলবে ওয়াকফের, সেটা হয়ে যাবে। এত পাওয়ার! আর এটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া সুপ্রিম কোর্ট ও পারবে না এটাকে না করতে। যদি এটাই সত্যি হয়, 2022 সালে আমরা একটা আরটিআই করেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের ওয়াকফ বোর্ডে, যে কত বিঘা ওয়াকফ সম্পত্তি টোটাল আছে তার ডেটা দেওয়া হোক, এবং কত বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো উদ্ধার করা যায়নি, ইললিগাল অকুপায়ারদের হাতে আছে। সেই ডেটা অনুযায়ী 76,000 বিঘা ওয়াকফ সম্পত্তি এখনো ওয়াকফ বোর্ড উদ্ধার করতে পারেনি।